ডাব্লিউডাব্লিউই ফ্রাইডে নাইট স্ম্যাকডাউনটা শেষ হয়েছে আর এটা রেসলম্যানিয়ার পরে প্রথম স্ম্যাকডাউন। আমার তো অনেক ভালো লেগেছে এবং পুরা সত্যি কি হয়েছে ওভারঅল আমি আপনাদের বলবো। আর আপনারা যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর চলুন দেরি না করে শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। শোটা শুরু হয় জন সিনাকে দিয়ে এবং জন সিনা ওয়াজ ইন দ্য বিল্ডিং। জন সিনা অ্যাপিয়ারেন্স করে। আমার মনে হয় জন সিনার সাথে অ্যানাউন্সারের কোনো প্রবলেম আছে। জন সিনা আবার তাকে ডাক দেয় এবং বলে আবার তুমি সেম ভাবে ইন্ট্রোডিউস করো আমাকে। মানডে নাইট রতে যেভাবে করেছে ঠিক স্ম্যাকডাউনে আজকে সেভাবে অ্যানাউন্স করেছে। এরপর জন সিনা কিছু বলবে, এর মধ্যেই তাকে ইন্টারাপ্ট করে হচ্ছে র্যান্ডি অর্টন। র্যান্ডি অর্টন আসে, তার থিম সংটা ক্রাউডরা খুব ভালোভাবে গাচ্ছিল এবং আজকে জন সিনা এবং র্যান্ডি অর্টনের প্রপার একটা প্রোমো সেগমেন্ট আমরা দেখেছি। আর র্যান্ডি অর্টন কথা বলে এবং র্যান্ডি অর্টন সেটাই করার চেষ্টা করে যেমনটা কোডি রোডস করার চেষ্টা করেছিল। আর জন সিনাকে খুব ভালোভাবে বোঝায়, বলে যে তুমি এমনটা না, তুমি এখন যেমনটা হয়ে গিয়েছো। জন সিনাকে বলে তুমি অনেক ভালো কাজ করেছো, তুমি মেগা উইশ ফাউন্ডেশনকে কত বেশি কন্ট্রিবিউট করেছো, তুমি রেকর্ড করেছো, তুমি অনেক বাচ্চাদের অনেক মেমোরি দিয়েছো, মানে এইসব বলে জন সিনাকে র্যান্ডি অর্টন বোঝাচ্ছিল। আর এগুলো জন সিনা শুধু দেখতেছিল আর শুনতেছিল। তো এর মধ্যে র্যান্ডি অর্টন জন সিনাকে বলে যে আমার মনে হয় তোমার জীবনে খালি কিছু আছে, এর জন্য তুমি এমনটা এখন হয়ে গিয়েছো, মানে দেয়ার ইজ আ ভয়েড। এরপর র্যান্ডি অর্টন বলে তোমার আসলে বাচ্চার দরকার, তোমার এত সময় হয়েছে, তোমার তো কোনো বাচ্চাই নেই। আপনারা জানেন জন সিনার কোনো বেবি নেই এবং নিকি বেলার সাথে তার যে ব্রেকআপ হয়েছে এর জন্যই নিকি বেলা বেবি চেয়েছিল, জন সিনা চায়নি, তাই নিকি বেলা তাকে ছেড়ে দিয়েছে। আর আজকে র্যান্ডি অর্টনও সেই পার্সোনাল একটা অ্যাটাক করেছে জন সিনাকে। র্যান্ডি অর্টন বলে ইটস হাই টাইম ইউ নিড টু হ্যাভ সাম ড্যাম কিডস। আর জন সিনা অনেক বেশি রাগ হয়েছিল। জন সিনা রিপ্লে করে বলে হাউ ডেয়ার ইউ। আর জন সিনা যেভাবে রিপ্লে করে, জন সিনা যেভাবে অ্যাংরি হয়ে কথা বলে, আমার মনে হয় একটা অ্যাংরি ওল্ড ম্যানের মতো লাগে জন সিনাকে। এরপর জন সিনা তো বললো হাউ ডেয়ার ইউ, তারপর সে এক্সপ্লেন করে মেগা উইশের বিষয়, মানে যত ফ্যান্স আছে তাদের বিষয়। জন সিনা বলে আমার বাচ্চা নেই এর জন্য, কারণ আমি তোমাদের সবার বাচ্চা পেলেছি, মানে বড় করেছি, মানে এত বছর যে আমি ডাব্লিউডাব্লিউতে আমার জীবনটা দিয়েছি, সময়টা দিয়েছি তোমাদের বাচ্চাদের এডুকেট করার জন্য। এবং ডাইরেক্ট বলে যে আমি তোমাদের বাচ্চাদের পেলেছি, বড় করেছি। এরপরে জন সিনা ক্রাউডদের মধ্যে একটা বাচ্চাকে বলে এই যে বাচ্চা, এর ফাদার হচ্ছে লুজার, আমি যদি না থাকতাম কেউই বলতে পারতো না এর বাচ্চার ভবিষ্যৎ কি হতো। আর সাথে সাথে বাচ্চাটা জন সিনাকে মিডল ফিঙ্গার দেখায়, বলে এই যে দেখো দেখো 6 বছরের বাচ্চা মিডল ফিঙ্গার দেখাচ্ছে। আর র্যান্ডি অর্টনের সামনে সেই বাচ্চার অনেক বেশি ইনসাল্ট করে এবং বলে ব্যাক টু ব্যাক তোমার ফাদার হচ্ছে লুজার। এখানে জন সিনা অ্যাবসলিউট একটা হিল ওয়ার্ক দেখিয়েছে। এরপর আবার র্যান্ডি অর্টন জন সিনাকে বোঝানোর চেষ্টা করে, বলে জন সিনা এমন ভাবে বলো না যে সবকিছুই ভুল, তুমি যদি এখানে দাঁড়িয়ে থাকো এটা কেন, এই ফ্যানদের জন্যই, ইউ আর হিয়ার বিকজ অফ দেম, মানে ডাব্লিউডাব্লিউ যে ইউনিভার্স তাদের কথাই বলে। জন সিনা বলে না 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 এমনটা না, আই এম নট হিয়ার বিকজ অফ দেম। এতগুলো বছর গিয়েছে, মানে 25টা বছর হয়েছে, তারা একটা জিনিসই করেছে আমার সাথে, সেটা হচ্ছে লেটস গো সিনা, সিনা সাকস। আর এটা বাদে যা হওয়ার সব আমি করেছি। এমনটা কখনোই না যে আমি তাদের জন্য এখানে দাঁড়িয়ে আছি, আমি আমার জন্য দাঁড়িয়ে আছি। এরপর র্যান্ডি অর্টন বলে তুমি তো একটা গেস্ট, তুমি হলিউড থেকে এখানে এসেছো, তুমি প্রথমে ডাব্লিউডাব্লিউতে ছিলা, দেন হলিউডে গিয়েছো, আবার ডাব্লিউডাব্লিউতে এসেছো, এইভাবে যাও আসো, সো ইউ আর আ গেস্ট। র্যান্ডি অর্টন বলে আমি একটা ফার্নিচার, আমি সবসময় এখানে থাকি এবং আমি ডাব্লিউডাব্লিউতে সবসময় থাকবো, কিন্তু তুমি হচ্ছে একটা গেস্ট। জন সিনা বলে যে আমি গেস্ট না, এটা আমার প্লেস, আই এম জাস্ট ডিফারেন্ট, আমি একটু অন্যরকম, আমি তোমাদের মতো না, তোমরা তো সবাই হিপোক্রেট, তোমরা একটা জিনিসই করতে থাকো। এরপর জন সিনা বলে আমি হলিউডে যাই, আমি সেখানে নাম কামাই, এখানেও আসি, এখানে এসে চ্যাম্পিয়নও হয়ে যাই, বিকজ আই এম ডিফারেন্ট। এটা শুনে র্যান্ডি অর্টন বলে ইউ নো হোয়াট, আই এম স্টুপিড, আমি একটা স্টুপিড ছিলাম, আমি ভেবেছিলাম যে আমি তোমাকে বোঝাতে পারবো, বাট আই ডোন্ট থিঙ্ক এমনটা হবে, তোমার মাথায় আমার কথা ঢুকবে না, আমি বুঝতে পেরেছি। আর এমনটা বলার মধ্যে জন সিনা বলে শাট আপ। আর আপনারা জানেন সে চিৎকার করে বলে আমার কাছে এই জিনিসটা অনেক ভালো লাগে। এরপর জন সিনা বলে যে আমি জানি তুমি কি চাও, এসব ফালতু কথা বন্ধ করো, তুমি তো চাও তোমার 15th ওয়ার্ল্ড টাইটেল, তাই তো, বাট ইউ নো হোয়াট, দিস ইজ নেভার গোয়িং টু হ্যাপেন র্যান্ডি, কারণ এই টাইটেলটা আমার কাছে আছে আর আমি এই টাইটেলটা নিয়ে চলে যাব। হ্যাঁ ডাব্লিউডাব্লিউ হয়তো তোমাকে টিনফল চ্যাম্পিয়নশিপ তৈরি করে দিবে, তৈরি করে তোমার হাতে ধরিয়ে দিবে, বলবে যে হ্যাঁ নাও এটা তোমার টাইটেল, বাট এভরিওয়ান নোজ এটা হচ্ছে রিয়েল টাইটেল আর এই টাইটেলটা নিয়ে আমি চলে যাব। তো তোমার যে স্বপ্ন 15 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার, সেটা স্বপ্নই হয়ে থাকবে, কখনো পূরণ হবে না। এবং তোমার সামনে যে 3 জেনারেশন তারা না খেয়ে মরে যাবে, কারণ এই টাইটেলটা আমি নিয়ে যাব। আর এইসব কথা তো র্যান্ডি অর্টন শুনেছে। এনাফ ইজ এনাফ। র্যান্ডি অর্টনের চেহারাতে দেখা যাচ্ছিল সে অনেক ফিউরিয়াস হয়ে গিয়েছে। র্যান্ডি অর্টন বলে আমার ম্যাচ চাই, আমার এই টাইটেল চাই, এখনই আমি ম্যাচ চাই, এখনই টাইটেল চাই। আর এটা বলার পর তো ক্রাউডরা ইয়েস ইয়েস করতেছে। জন সিনাও শুনে, জন সিনা অ্যান্সার দেয় নো, এইটা এখানে হবে না। জন সিনা বলে আমি তোমাকে ম্যাচ
ম্যাচ দিব, বাট এখানে না, ব্যাকল্যাশে। সেন্ট লুইস মিজরি, তোমার হোম টাউন। আমি চাই তুমি সেখানে যাও, তোমার ফ্যামিলির সাথে তুমি টাইম স্পেন্ড করো, এবং আমি চাই ভালো পোটেনশিয়াল নিয়ে তুমি ম্যাচে আসো, যেন তুমি পরে না গিয়ে বলতে পারো এটা ছিল না, ওটা ছিল, এর জন্য তোমাকে হারাতে পারিনি। আর র্যান্ডি, আমি তোমাকে ফুল পোটেনশিয়ালে তোমাকে হারাতে চাই। আর অর্টেন জন সিনা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে এবং এদের ম্যাচটা ব্যাকল্যাশের জন্য অফিসিয়ালও হয়ে যায়। আর এসব বলার পর র্যান্ডি অর্টনকে জন সিনা অ্যাটাক করে, একটা চিপ শট মারে, মানে বেল্টটা তার মুখে ছুঁড়ে মারে, তারপর অ্যাটাক করতেই থাকে। আবার যখন বেল্ট নিয়ে জন সিনা র্যান্ডি অর্টনের ফেসে মারবে, যেমনটা কোডি রোডসকে মেরেছে, ওয়েট করতেছিল, বাট র্যান্ডি অর্টন আউট অফ নোওয়্যার এসে আবার তাকে আরকেও মেরে দিয়েছে। তারপর র্যান্ডি অর্টন সে টাইটেলটা ধরে এবং টাইটেলটাকে রেস করে, এবং এইভাবে তাদের সেগমেন্টটা এন্ড হয়। আর এদের ম্যাচে যেহেতু কনফার্ম হয়ে গেছে কে জিতবে, আমার তো মনে হচ্ছে জন সিনা এই ম্যাচটা জিতবে। আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আমরা ফ্র্যাক্সিয়ানের ডেবিউ দেখি এবং তারা ফ্রাইডে নাইট স্ম্যাকডাউন এসেছে। নেথান ফ্রেজার অ্যান্ড এক্সিয়াম ফ্রেজিয়াম, নামটা দেখেন কত বেশি অদ্ভুত, এক্সিয়াম ফ্র্যাক্সিয়াম, এবং তাদের ম্যাচ হয় লিকার্ডো দেল ফ্যান্টাসমার এগেনস্টে, এবং এদের ম্যাচ অনেক ফাস্ট পেস একটা ম্যাচ ছিল। আমি বলে দিই, নেথান ফ্রেজার কিন্তু খুব ফাস্ট মুভ প্লে করে, আমি কখনো তার ম্যাচ দেখিনি ওইভাবে, বাট আজকে দেখলাম, এবং নেথান ফ্রেজার এবং এক্সিয়াম খুব ভালো একটা পারফরমেন্স দিয়েছে এই ম্যাচে। আর সামনে এঞ্জেল গার্জা হাম্বাতোকারিও, তারাও তো খুব ভালো ম্যাচ করে, এবং এন্ডে ফ্রেক্সিয়াম ম্যাচটা জিতে যায়। অবশ্যই তারা ডেবিউ করেছে, তারা কি হারবে? এবং কমিটি থেকে কনফার্ম করে দেয় যে এরা স্ম্যাকডাউনের পার্ট হবে। তো বলতে পারি স্ম্যাকডাউনের যে ট্যাগ টিম ডিভিশন সেটা আরো বেশি বেটার হয়েছে। এরপর আমরা ম্যাচ দেখি জেড কার্গেল এবং টিফিনির ম্যাচ। অ্যাকচুয়ালি প্রথমে টিফিনি আসে এবং সে তার রেসলম্যানিয়ার ভিক্টরিকে অ্যাড্রেস করে। এর মধ্যে জেড কার্গেল তাকে ইন্টারাপ্ট করে এবং বলে যে এই টাইটেলটা আমার চাই। তো টিফিনি বলে আসো এখনই ম্যাচ করি। তো এদের ম্যাচ তো হয়ে যায়, কিন্তু এটা টাইটেলের জন্য না, এটা সিঙ্গেলস ম্যাচ। আমি বলবো জেড কার্গেলের ম্যাচটা দেখে আমার মনে হলো প্রথমে সে যে আসতো সে ডমিনেট করে সবাইকে হারিয়ে দিত, বাট এখন তার ব্যাকিং ফোর্থে যেতে হয়। টিফিনিও খুব ভালো পারফর্ম দিয়েছে এই ম্যাচে। টিফিনি যত বেস্ট মুভ ছিল সবকিছু এই ম্যাচে দিয়েছে টিফিনি, এবং মূল শটে কিন্তু টিফিনি বচও করেছে, টপ রোপ থেকে সে স্লিপ খায় আর কি। আর জেড কার্গেল এন্ডে দেখেই মনে ছিল ম্যাচে তার মোমেন্ট চলে এসেছে, মানে আপার হ্যান্ড পেয়ে যাবে, তখনই নেমি চলে আসে এবং নেমি এসে আবার তাকে অ্যাটাক করে, এবং রেসলম্যানিয়ার যে তাদের ফিউড সেটা এখনো কন্টিনিউ হবে। নেমি এসে ফার্স্ট অনেক বেশি পাঞ্চ মারে জেড কার্গেলকে, আর এইসব অ্যাটাক তো টিফিনি দেখতেছিল, আর পেছন থেকে টিফিনিকে অ্যাটাক করে নায়া জ্যাক্স। নায়া জ্যাক্স টিফিনিকে ব্রুটালাইজ করে এবং এন্ডে টাইটেলটা রেস করে নায়া জ্যাক্স, আর এভাবে এদের ম্যাচটা শেষ হয়ে যায়। এরপর আমরা সেগমেন্ট দেখি জেকা ফটো এবং সোলো সিকোয়ার। আর আমি বলবো সোলো সিকোয়ার এত বেশি খারাপ একটা মাউথপিস হয়েছে। দেখেন একটা সময় সে রোমান রেন্সের এগেনস্টে যেত, মাননেট রতে সে রোমান রেন্সের এগেনস্টে ম্যাচ করেছে, সামার স্ল্যামে কোডি রোডসের এগেনস্টে ম্যাচ করেছে, বাট এখন সে জেকা ফটোর মাউথপিস হয়ে গিয়েছে। আর ডাব্লিউডাব্লিউ দেখেন যেটা ভেবেছিল সেটা হয়েছে, জেকা ফটো এসেছে এবং ওভারশাইন করে দিয়েছে সোলো সিকোয়াকে ম্যানেজার ছাড়া আর অন্য কিছু মনেই হয় না। সোলো সিকোয়া বলে যে আমাদের ফ্যামিলির মধ্যে, মানে এখানে সে ক্রেডিট নিতে চায়, বলে আমাদের ফ্যামিলির মধ্যে কেউ তাকে ডাব্লিউডাব্লিউতে দেখতে চায়নি, কিন্তু আমি পুশ করে তাকে ডাব্লিউডাব্লিউতে নিয়ে এসেছি, এবং সে যে চ্যাম্পিয়ন হয়েছে এটা আমার কারণেই হয়েছে। আই এম দ্য রিজন জেকা ফাটু ইজ ইউর ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন। আর এটা রাগ হয়ে জেকা ফাটু দেখতেছিল, তারপর মাইকটা নিয়ে নেয়, তারপর বলে আই এম দ্য চ্যাম্পিয়ন বিকজ আমি এই জিনিসটা করেছি, তুমি থাকো অথবা না থাকো আমি স্টিল এখানে চ্যাম্পিয়ন থাকতাম বা এখনো চ্যাম্পিয়ন আছি। পেছন থেকে এলি নাইট চলে আসে এবং বলে, মানে সে ডিমান্ড করে তার রিম্যাচ। আর এর মধ্যে ড্রু ম্যাকইন্টায়ার চলে আসে এবং ড্রু ম্যাকইন্টায়ার জানেন মাইকে কিল করে ফেলে। ম্যাকইন্টায়ার বলে যে আমি জন সিনার পিছনে যেতে চেয়েছিলাম, বাট তার পিছনে র্যান্ডি অর্টন চলে এসেছে। তো ডাব্লিউডাব্লিউ মানে কি ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেনমেন্ট, বাট এটা নেপো রেসলিং এন্টারটেনমেন্ট হয়ে গিয়েছে। আর যদি নেপোটিজমের কথা বলি, এটা হচ্ছে হাই ব্লাড লাইন। এখানে জেকা ফোর্ড এবং সোলো সিকোয়াকে নেপোটিজমের প্রোডাক্ট বলে কল করে ড্রু ম্যাকইন্টায়ার। আর ওই দিক দিয়ে কিন্তু এলি নাইট টপ রোপের উপর থেকে শুয়েছিল। এলি নাইট বলে তোমার যদি এইসব ফালতু কথা শেষ হয়ে যায় আমাকে বইলো, আমি কথা বলবো। ড্রু ম্যাকইন্টায়ার বলে তুমি যে জোক করো তুমি কি মজা পাও? আসলে জোক বলতে কি জানো, তোমার যে রেঞ্জ ছিল সেটা একটা জোক ছিল। এলি নাইট শুনে বলে যে হ্যাঁ আমিও জোক মারতে পারতাম তোমার টাইটেল রেঞ্জ থেকে, কিন্তু আমার তো মনে হচ্ছে না তোমার টাইটেল যেন কবে তোমার কাছে এসেছিল। মানে তার যে 5 মিনিটের একটা রেঞ্জ ছিল সেটা নিয়ে এসে পৌঁছায় দেয়। এদের সেগমেন্টটা ভালো ছিল। এরপর তারা সামনাসামনি চলে আসে ফাইট করবে। এর মধ্যে নিক অলিস চলে আসে এবং বলে যে এইভাবে তোমরা ফাইট করবে না, আমি তোমাদের ম্যাচ অ্যানাউন্স করব, তোমরা দুইজন একজন আরেকজনকে ফেস করবে এবং তোমাদের মধ্যে যেই জিতবে সেই ফেস করবে জেকা ফাটুকে। এরপর
আমরা উইমেন্স ইউএস টাইটেল ম্যাচ দেখি, যেখানে জেলিনা ভেগা ফেস করে চেলসি গ্রিনকে। আর এই ম্যাচে ফাইনালি জেলিনা ভেগা ভিক্টরি পেয়ে যায়। আর আমি বলবো প্রত্যেকটা ম্যাচে কি জেলিনা ভেগার সাইজ ছোট হচ্ছে? আমি তাকে যত দেখি তার হাইট আরো ছোট হয়ে যায়। আর আপনারা জানেন চেলসি গ্রিনের কর্নারে পাইপার নেভেন এবং অ্যালবা ফায়ার ছিল, মানে তারা হেল্প করবে চেলসি গ্রিনকে, বাট তারা কিছু করতে পারে না। রেফারি তাদেরকে বলে যে চলে যাও এখান থেকে। আর এটা দেখে ডিস্ট্রাক্ট হয়ে যায় চেলসি গ্রিন এবং এন্ডে জেলিনা ভেগা তার ফিনিশার মুভ মেরে পিন করে ফেলে চেলসি গ্রিনকে। জেলিনা ভেগার ভিক্টরি হয়েছে এবং সে নতুন ইউএস ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন, মানে উইমেন্স চ্যাম্পিয়ন। তো আমাদের পক্ষ থেকে হিউজ কনগ্রাচুলেশন টু জেলিনা ভেগা। এরপরে গাইস ফাইনালি সেই সময়টা চলে আসে যেটার ওয়েট করতেছিলাম আমরা অনেক সপ্তাহ ধরে। আমি এখানে অ্যালিস্টার ব্ল্যাকের বিষয় বলতেছি। প্রথমে মিজ আসে এবং বলে যে আমাকে স্কুপ করা হয়েছে, আমি রেসলম্যানিয়াতে ছিলাম না, এত বছর ধরে ডাব্লিউডাব্লিউর সাথে লয়াল থাকার পরও আমাকে রেসলম্যানিয়াতে কোনো অপরচুনিটি দেওয়া হয়নি। কেভিন ওয়েন্স চলে গিয়েছে, আমি র্যান্ডি অর্টন ম্যাচে আসতে পারতাম, বাট ডাব্লিউডাব্লিউ সেখানে আমাকে দেয়নি। রে মিস্টেরিও ইনজুরি হয়েছে, সে চাইলে আমাকে রিপ্লেস করতে পারতো, বাট সে কাকে পিক করেছে? রে ফিনিক্সকে। সে 2 সপ্তাহ আগে এসে রেসলম্যানিয়ার ম্যাচ পেলো, বাট আমি পেলাম না। আর এই যে বাইরে যারা তারা এসে আমার অপরচুনিটি নিয়ে নিচ্ছে। এই কথা বলতে বলতে পুরো এরিনা অন্ধকার হয়ে যায় এবং আমরা রিটার্ন দেখি অ্যালেস্টার ব্ল্যাকের। অ্যালেস্টার ব্ল্যাক পুরানো এন্ট্রেন্সের সাথে রিটার্ন করে। একটা লেন্স লাগানো ছিল চোখে, ডেঞ্জারাস লাগতেছিল দেখতে। সে রিং এর মধ্যে আসে, তার সিগনেচার সিটিং পোস্টটাও করে। আর মিস কিছু বলবে মানে বলা শুরু করে, মিসকে ব্ল্যাক ম্যাচ মেরে দেয়। এরপর সে সিগনেচার পোজ ফুল অরা দেখা যাচ্ছিল অ্যালেস্টার ব্ল্যাকের মধ্যে। আর এইভাবে অ্যালেস্টার ব্ল্যাকের সেগমেন্টটাকে ডাব্লিউডাব্লিউ এন্ড করেছে। এরপরে আমরা বিয়াঙ্কা ব্লেয়ারকে ব্যাক স্টেজে দেখি এবং তার এখানে ইন্টারভিউ হয় এবং সে কনফার্ম করে তার হ্যান্ডে ইনজুরি চলে এসেছে এবং এটাকে ঠিক করার জন্য তার টাইম অফ নিতে হবে। আর এখান থেকে বিয়াঙ্কা ব্লেয়ার টাইম অফ নিয়েছে। আর তার টাইম অফ কত লম্বা হবে সেটা এখনো জানা যায়নি, জানলে অবশ্যই আপনাদের জানিয়ে দিব। এবং আপনারা যারা এখনো ভিডিও দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট আপনাদের মতামত অবশ্যই জানিয়ে দিবেন। এরপরে ম্যাচ হয় নাম্বার 1 কন্টেন্ডার ম্যাচ ড্রু ম্যাকইন্টায়ার ভার্সেস এলি নাইটের মধ্যে এবং এখানে যে জিতবে সে জেকব ফাটুকে ইউএস টাইটেলের জন্য চ্যালেঞ্জ করবে। এবং আপনারা জানেন এলি নাইট ড্রু ম্যাকইন্টায়ার কত ভালো ম্যাচ দিতে পারে, ব্যাক অ্যান্ড ফোর্থ অ্যাকশন ছিল এই ম্যাচে। ম্যাচটা তো ভালোই ছিল, বাট ম্যাচের শেষে একটা কেওস ছিল। সোলো সিকাও চলে আসে এবং সে এলি নাইটকে অ্যাটাক করে। অ্যাটাক করার পর সোলো সিকাও রিং এর মধ্যে এলি নাইটকে দিয়ে দেয় এবং সে যখন মানে ড্রু ম্যাকইন্টায়ার এটার সুযোগ নিয়ে ক্লেমোর কিক মারবে তখনই পেছন থেকে চলে আসে ডেমিয়ান প্রিস্ট এবং মনে হচ্ছে এদের ফিউডও কন্টিনিউ হবে। নিওমি জেড কার্গেলের ফিউড কন্টিনিউ হচ্ছে এবং ড্রু ম্যাকইন্টায়ার ডেমিয়ান প্রিস্টের স্টুডিও কন্টিনিউ হবে। অ্যাটাক করার পর একটা চোক স্ল্যাম মারে অ্যানাউন্সার টেবিলের উপর। আর এটার জন্য এলি নাইট কনফার্ম করে ডেমিয়ান প্রিস্টকে এবং বলে তোমার জন্য আমার অপরচুনিটি কষ্ট হয়েছে। আর এমনটা বলতে বলতে পিছন থেকে চলে আসে জেকব ফাটু, দুজনের উপর জাম্প করে এবং সে খুব খারাপভাবে ডেমিয়ান প্রিস্ট এবং এলি নাইটকে অ্যাটাক করে এবং এন্ডে আপার হ্যান্ড পেয়ে যায় জেকব ফাটু এবং সে ইউএস টাইটেলটা ধরে রেস করে থাকে। আমার মনে হচ্ছে এখানে মাল্টিপার্সন একটা ফিউড হতে পারে, এলি নাইট, ড্রু ম্যাকইন্টায়ার, জেকব ফাটু, ডেমিয়ান প্রিস্ট, মেবি ফেটাল 4-ওয়ে অ্যাকশন ম্যাচ হতে পারে। এরপর আমরা মোস্ট ওয়েটেড একটা সেগমেন্ট দেখেছি এবং অবশ্যই এটা জন সিনা হিল টার্নের পর সবাই ওয়েট করতেছিল দেখার জন্য। জন সিনা ব্যাক স্টেজে আর্তুদের সাথে ফেস টু ফেস হয়। আর্তু জন সিনার সামনে আসে এবং আন্ডারস্পিডেড চ্যাম্পিয়নশিপের কথা বলে, মানে সে তো তার মতো কথা বলতেছিল কিন্তু জন সিনা অদ্ভুতভাবে লুক দিয়ে এখান থেকে চলে যায়। ডাব্লিউডাব্লিউ চাইলে আরেকটু ভালো একটা সেগমেন্ট করতে পারতো। আর জন সিনা এমনভাবে লুক দিয়েছে দেখে মনে হচ্ছিল আরে ভাই এটা কে, কি বলতেছে। জিমিউসও আসে, মানে জন সিনা চলে যাওয়ার পর বলে কি হয়েছে এই জন সিনার। আর্তুদ বলে দেখো সবাই দুইটা ইচ্ছা থাকে, একটা তো নিজের মতো হওয়ার আর একটা আরেকজনের মতো, তো আমি বড় হয়ে জন সিনার মতো হব। জিমিউসও বলে যে তুমি অলরেডি বড় হয়ে গিয়েছো, বাট আর্তুদ তো আর্তুতেই। আর এইভাবে তাদের সেগমেন্টটা শেষ হয়ে যায়। এরপরে মেইন ইভেন্টের কথা বলবো। আর হোয়াট আ মেইন ইভেন্ট, এটা তো একদম সিনেমা ছিল এবং এই ম্যাচটা অনেক ভালো ছিল। এখানে অনেক ভালো ভালো স্পট ছিল। টপ অফ দ্য মাইন্ড আমার যেগুলো মনে আছে স্পটগুলো সেগুলো আমি আপনাদের বলে দেই। তারা দুইটা চেয়ার একসাথে অ্যাডজাস্ট করে, সেই যে টপ রোপের পয়েন্ট আছে সেখান থেকে সুপারস্টারকে মারতেছে, মানে ফালাই দিচ্ছিল। জনি গার্গোনাকে মারে, তারপর মিডিয়ার স্পেয়ার মারে। আর আমার কাছে এটা অনেক বেশি ভালো লেগেছে। আর এইচ কিন্তু এমন একটা মোমেন্ট করেছিল অনেক আগে, টামাসো চ্যাম্পিয়ন ঝুলেছিল, সে ল্যাডার থেকে উঠে এসে ঘুরেই স্পেয়ারটা মেরে দেয়। এবং আমার মনে হয় অ্যাঞ্জেলো ডকিন্স অনেক বেশি ব্যথা পেয়েছে দেখেই মনে হচ্ছে। এইখানে অনেক ডেঞ্জারাস স্পট ছিল, এখানে ল্যাডার ভেঙেছে, টেবিল ভেঙেছে। আর চেয়ার তো তাদের কাছে নর্মাল একটা জিনিস। এক কথায় ম্যাচের মধ্যে ব্রুটালিটি ছিল। আর সত্য বলতে এই ম্যাচে সবকিছু ইউজ করেছে। আমার এখানে প্রশ্ন, এই
এই ম্যাচটা কেন রেসলম্যানিয়ার কার্ডে ডাব্লিউডাব্লিউ রাখলো না? আমরা যে নিউ ডে ওয়ারিয়র্স এর ম্যাচ দেখেছি সেটা না দিয়ে এই ম্যাচটা দিলেই ভালো হতো। আর যদি ম্যাচের এন্ডের কথা বলি, মন্টা স্পট ল্যাডারে আটকে যায় এবং এক সাইডে ছিল টমাসো চ্যাম্পা, আরেক সাইডে ছিল এমসিএমজি এবং মন্টা স্পট মাঝখান থেকে উঠে যায় ল্যাডারের মধ্যে। সে ল্যাডার উঠে দুজনকে ফালায় দেয় এবং অপরচুনিটি তার হাতে সে সুযোগ পেয়ে টাইটেলটা বের করে এবং স্টিল তারা এখনো চ্যাম্পিয়ন আছে। এটা ভালো একটা মেইন ইভেন্ট ছিল, অবশ্যই আমি বলবো আপনারা গিয়ে দেখবেন। আর রেসলম্যানিয়ার আগে যে টিএলসি ম্যাচটা অ্যানাউন্স করেছে, আমি বলবো রেসলম্যানিয়ার পরে এই ম্যাচটা আসলেই তারা ভালো মতো ডেলিভার করেছে, সত্য বলতে মজা লেগেছে। আর বাকি শোতে যা হয়েছে সবকিছুতে আপনাদের বললাম, আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।